আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা তোমরা সবাই কেমন আছো? মিস আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু মিস আপনি আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা বলো তো, আমরা গত ক্লাসে ব্যাকরণের কোন অংশটুকু পড়ছিলাম? মনে আছে? কোন চ্যাপ্টার পড়ছিলাম বলো? মিস বানান। হ্যাঁ বানান। আমরা বানান পড়ছিলাম। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। বাসায় একটু পড়েছো বানানের নিয়মগুলো? জি মিস। বুঝতে পারছো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বানানের নিয়মগুলো বুঝতে পারছো নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা আমরা কোন অংশে ছিলাম একটু বের করি। সবাই বলো তো তোমরা বইটা দেখতে পাচ্ছ কিনা? বইটা দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা দেখো, আমরা বানানের যে অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে কোনটা পড়ছিলাম? আমরা পড়ছিলাম বাংলা বানানে মূর্ধন্য ন ও দন্ত ন এর ব্যবহার। এটা এইখানে আমরা এসে গত ক্লাসে থেমেছিলাম। আমাদের একটু বাকি আছে, এখানে দুটো নিয়ম বাকি ছিল। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আমরা আমাদের ক্লাসের পড়াতে যাই। দেখো এই যে আমাদের ছিল মূর্ধন্য ন ও দন্ত ন এর ব্যবহার। এখানে আমরা দুটো নিয়ম গত ক্লাসে আমাদের রয়ে গিয়েছিল আলোচনা, সেটা হচ্ছে 7 নাম্বার এবং 8 নাম্বার। এখন আসো আমরা পড়ি। 7 নম্বরে কি বলেছে? যে সন্ধি ও সমাস যোগে গঠিত শব্দের বানানে দন্ত ন বহাল থাকে। অর্থাৎ যে শব্দগুলো সন্ধির সূত্র দিয়ে গঠিত হয়, মানে সন্ধির মাধ্যমে যে শব্দগুলো গঠিত হয়, আর যে শব্দগুলো সমাসের মাধ্যমে গঠিত হয়, এই দুই ধরনের শব্দের বানানে কোন ওয়ালাইকুম আসসালাম, এই দুই ধরনের শব্দের বানানে কোন নটা হবে বলো তো? জি মিস কোয়েশ্চেনটা কি করলেন? আবার বলছি, সন্ধি এবং সমাস এই দুই ভাবে গঠিত শব্দের বানানে কোন ন ব্যবহার হবে? দন্তন্য। দন্তন্য। ভেরি গুড। আমাদের বইতে উদাহরণ আছে, উদাহরণগুলো সবাই একটু বলো তো। অগ্রায়ণ, দুর্নীতি। আচ্ছা আমি বলছি, এটা অগ্রহায়ণ নয়, এটা হচ্ছে অগ্রনায়ক। অগ্রনায়ক। হ্যাঁ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অহর্নিশ। হ্যাঁ অহর্নিশ। কুন্নিবৃত্তি। চিত্রাঙ্কন। দুর্নিবার। দুর্নীতি। দুর্নীতি, নির্নিমেষ। চিত্রাঙ্গন। শিক্ষাঙ্গন। গুড। দেখো অগ্রনায়ক, অহর্নিশ, ক্ষুণ্ণিবৃত্তি, চিত্রাঙ্কন,
দুর্নাম, দুর্নিবার, দুর্নীতি, নির্নিমেষ এবং শিক্ষাঙ্গন। এই শব্দের বানানে অবশ্যই দন্তন্য হবে। এই শব্দের বানানগুলো আমরা সবাই খুব ভালোভাবে শিখে ফেলবো। এরপরে দেখো 8 নম্বরে কি বলেছে, তদ্ভব দেশি ও বিদেশি শব্দে সর্বত্র দন্তন্য হবে। কোন কোন ধরনের শব্দে সব সময় দন্তন্য হবে বলো? সন্ধ ও সমাসযোগী তদ্ভব দেশি ও বিদেশি। গুড। তদ্ভব দেশি ও বিদেশি এই শব্দগুলোর বানানে সব সময়ই দন্তন্য হবে। এখন আমরা শব্দগুলো পড়ি। আপন, আয়রন, কুর্নিশ, কোরআন, গ্রিন, চিরুনি, ঝর্ণা, ধরন, বার্নিশ, মেরুন, লণ্ঠন, শিহরণ, হর্ন। এই সবগুলো বানানে আমরা অবশ্যই দন্তন্য ব্যবহার করব। ঠিক আছে? জি মিস। আচ্ছা, এবারে এই যে দুটো নিয়ম আমাদের বাকি ছিল, আর এই যে মূর্ধন্য ন ও দন্ত নয়ের যে ব্যবহার, এখানে মোট 8টি নিয়ম আছে। তো সবগুলো নিয়ম কি বুঝতে পেরেছো? গত ক্লাসে 6টি আলোচনা করেছিলাম। সবগুলো কি বুঝেছো সবাই? না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। কোনো নিয়মে কোনো সমস্যা আছে? নো মিস, বুঝতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী নিয়মগুলোতে যাচ্ছি। এখন আমরা দেখব বানানে মূর্ধন্য ষ এর ব্যবহার। এতক্ষণ আমরা দেখেছি দন্তন্য আর মূর্ধন্য ন, এবার দেখব মূর্ধন্য ষ এর ব্যবহার। 1 নম্বর নিয়মটি দেখো, রি কিংবা রিকার এর পরে মূর্ধন্য ষ হয়। কার কার পরে মূর্ধন্য ষ হয়? রিকার কিংবা রিকার এর পর, রি কিংবা রিকার এর পর মূর্ধন্য ন হয়, মূর্ধন্য স হয়। হ্যাঁ ঠিক, রি কিংবা রিকারের পরে মূর্ধন্য ষ হয়। যেমন ঋষি, এখানে কার পরে মূর্ধন্য ষ হলো? রি। রি এর পরে। গুড। কৃষি, এখানে কার পরে হলো? রিকার। 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 ঠিক, এই তো, এই নিয়মটা খুব সহজ। রি কিংবা রিকার এই দুটোর পরে মূর্ধন্য ষ হবে। যেমন রি এর পরে মূর্ধন্য ষ হয়েছে কখন কখন? ঋষি, এই একটিতেই, শুধু ঋষি শব্দটিতেই আমরা দেখছি রি এর পরে মূর্ধন্য ষ। আর বাকি যতগুলো শব্দ আছে সবখানে রিকারের পরে মূর্ধন্য ষ হয়েছে। যেমন কৃষি, কৃষক, কৃষ্ণ, তৃষ্ণা, তৃষিত, দৃষ্টি, সৃষ্টি, হৃষ্টচিত্ত। প্রতিটি শব্দে আমরা দেখছি রিকারের পরে মূর্ধন্য ষ হয়েছে। তো আমরা 1 নম্বর নিয়মটা সবাই বুঝেছি? জি মিস। Yes, miss. আচ্ছা, এরপরে 2 নাম্বার দেখি। দেখো, র ধ্বনি রেফ এর রূপ নিয়ে কোনো ব্যঞ্জন বর্ণের মাথায় বসলে ওই ব্যঞ্জনের পর মূর্ধন্য ষ হয়। কি বুঝলাম? যদি র ধ্বনিটা রেফের রূপ নিয়ে, মানে রেফ হিসেবে যদি কোনো ব্যঞ্জন বর্ণের মাথায় বসে, তখন ওই ব্যঞ্জনের পরে হবে মূর্ধন্য ষ। যেমন দেখো, আকর্ষণ, এখানে রেফ বসেছে কার মাথার উপর? মূর্ধন্য স এর উপর। তো কোনো ব্যঞ্জনের মাথায় যদি রেফ বসে, তখন তারপরে কোন স হবে আমরা জানি? মূর্ধন্য স হবে। মূর্ধন্য স। হ্যাঁ, গুড, মূর্ধন্য স। প্রত্যেকটা উদাহরণ খেয়াল করো। ঈর্ষা, রেফের পরে মূর্ধন্য স হয়েছে। উৎকর্ষ, বর্ষা, বর্ষণ, বিমর্ষ, মুমূর্ষু, শীর্ষ, সপ্তর্ষি, হর্ষ। প্রতিটিতে দেখো রেফ বসেছে মাথার উপর এবং ওই তারপরে আমরা বসিয়েছি কোন স? মূর্ধন্য স। 2 নাম্বারটা সবাই বুঝলাম?
মিস। জি মিস। এবার দেখো 3 নাম্বার, অ আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ এবং ক র বর্ণের পরবর্তী দন্ত স মূর্ধন্য স হয়। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। দুটো স্বরধ্বনির কথা বলা হচ্ছে। অ মিস একটা কথা ছিল। বলো। মিস আমাদের একটা ফ্রেন্ড ওয়েটিং রুমে আছে। কি নাম? মিস মারিয়াম নাবিলা। মারিয়াম নাবিলা ওয়েটিং রুমে তো নেই। মাইমুনাকে দেখতে পাচ্ছি, ওকে নিলাম। আর কেউ তো নেই, ওকে আবার চেষ্টা করতে বলো। ওকে মিস। আচ্ছা দেখো 3 নাম্বার নিয়মটা পড়ছি। দেখো, অ আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ। অ আ ছাড়া কয়টি স্বরবর্ণ আছে? কয়টি আছে? গুনে গুনে বলো দেখি। 9টি। 9টি। ভেরি গুড। তাহলে অ আ ছাড়া বাকি যে 9টি স্বরবর্ণ আছে সেগুলোর পরে এবং ক আর র বর্ণের পরবর্তীতে যদি দন্ত স থাকে, সেই দন্ত সটা কি হয়ে যাবে? মূর্ধন্য স হয়ে যাবে। আমি তোমাদের উদাহরণটা দেখাই। ঈষৎ, এখানে মূর্ধন্য স কেন বসেছে? কেউ কি বলতে পারবে? আমি বলছি। দেখো, মূর্ধন্য স এর আগে এখানে দীর্ঘ ই এসেছে। দীর্ঘ ই ওই 9টি স্বরবর্ণের মধ্যে পড়েছে না? অ আ ছাড়া অন্য স্বরবর্ণ, তার মধ্যে কি দীর্ঘ ই আছে? জি মিস। আছে। জি মিস আছে। এই জন্য ঈষৎ বানানে দীর্ঘ ই এর পরে বসেছে মূর্ধন্য স। আবার উষা, এই শব্দটা বলো কেন হলো মূর্ধন্য স? রস্য আছে বলে। হ্যাঁ, মিস রস্যও আছে বলে। কারণ ওই যে অ আ ছাড়া অন্য স্বরবর্ণ, তার মধ্যে রস্যও একটি। এরপরে আছে এসোনা, এখানেও এ স্বরধ্বনিটার পরে মূর্ধন্য স বসবে। এবারে দেখো কোষ। কোষ শব্দটিতে কেন বসলো মূর্ধন্য স? ক মিস আছে কয়ের বলে। কারণে। কয়ের কারণে। গুড। জিগিসা, এখানে কেন হলো? মিস দন্ত স আছে বলে। এখানে তো দন্ত সই নেই। দীর্ঘিকার আছে। সরি মিস আমি অন্যটা দেখেছি। গুড। দীর্ঘ ইকার। দীর্ঘ ই ধ্বনিটার কারিত হচ্ছে দীর্ঘ ইকার, তাই তো? দীর্ঘ ইর সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে দীর্ঘ ইকার। এই কারণে এখানে কি বসলো? মূর্ধন্য স। যে উত্তরটা দিয়েছো তার জন্য একটা হাততালি। জিগিসা, এখানে দীর্ঘ ই এর জন্য, দীর্ঘ ইকারের জন্য বসেছে। এখন বলো দেখি, এখন সবাই পারবে। বিষম, এখানে কেন হলো? মিস ঋষিকার জন্য। দৃশ্যিকার আছে বলে। রস্যইকার আছে। হ্যাঁ, গুড। রস্য ইকারের জন্য। বাকি উদাহরণগুলো একই। ভবিষ্যৎ, রোষ, সুষমা সবগুলোই এই একই কারণে মূর্ধন্য স হয়েছে। তো 3 নাম্বার নিয়মটা আমরা কি সবাই বুঝেছি? জি মিস। জি মিস। জি মিস। আচ্ছা, এবারে 4 নাম্বার। ই কারান্ত ও উ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়? এখন আমাকে বলো, উপসর্গ কাকে বলে? তোমরা কি সবাই জানো? কেউ কি বলতে পারবে উপসর্গ কি বা উপসর্গ কিভাবে ব্যবহৃত হয়? আচ্ছা আমি বলি। উপসর্গ শব্দের শুরুতে বসে
শব্দের অর্থের সংকোচন করে, কখনো প্রসারণ ঘটায়, কখনো নতুন অর্থ সৃষ্টি করে। এরকম বহু উপসর্গ বাংলা ভাষায় আছে। দাঁড়াও একটু আমি অ্যাডমিট করে নিচ্ছি। যেমন লক্ষ্য করো, হাড়। হাড় শব্দটির আগে যদি আমি প্র বসাই, প্র একটি উপসর্গ। এখন হাড়ের আগে আমি প্র বসালে হয়ে গেল প্রহার। প্রহার মানে কি? কাউকে মারা। আবার হাড় শব্দটির আগে যদি আমি উপ বসাই, উপ হচ্ছে একটি উপসর্গ। বললাম উপহার, তখন উপহার মানে কি? কাউকে কিছু দেয়া, গিফট, সেটা। তো এই যে উপসর্গ, উপসর্গের কাজই হচ্ছে শব্দের শুরুতে বসে। শব্দের শুরুতে বসে শব্দের নানা রকম অর্থ তৈরি করে দেয়। তো এখন এখানে দুই ধরনের উপসর্গের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ইকারান্ত উপসর্গ। তোমরা কি আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা ঠিক আছে। দেখো উপসর্গ, মিস। আচ্ছা উপসর্গ বিষয়টা তো বুঝেছো? যেটুকু বললাম বুঝেছো? জি মিস। আচ্ছা এবার, আচ্ছা এবারে দেখো যে দুই ধরনের উপসর্গের কথা এই 4 নম্বর নিয়মটিতে বলা আছে। একটা হলো ইকারান্ত উপসর্গ। ইকারান্ত মানে হচ্ছে ই কার দিয়ে যেটার অন্ত হয়েছে, অন্ত মানে শেষ। ইকারান্ত মানে রস্যই কারান্ত, রস্যই কার দিয়ে যার অন্ত ঘটেছে সেটা হচ্ছে রস্যই কারান্ত, বা সংক্ষেপে আমরা ইকারান্ত বলতে পারি। ইকারান্ত উপসর্গ। আরেকটা হচ্ছে উ, রস্য উ কারান্ত উপসর্গ। তো রস্য উ কারান্ত উপসর্গ কোনগুলো? রস্যু দীর্ঘ রি একার। না, রস্য ই কারান্ত উপসর্গ হচ্ছে যেই উপসর্গটা রস্য ই দিয়ে শেষ হয়েছে। যেমন অভি, অভি বানানটা লক্ষ্য করো, অভিতে কোন কার এসেছে অন্তে বা শেষে? ইকার। মিস রিকার। কোন কার? রস্যু ইকার। রস্য ইকার। তাহলে রস্যইকার। মিস রস্যু ইকার। হ্যাঁ, রস্যই কার। গুড। অভি হচ্ছে রস্যই কারান্ত উপসর্গ। তাহলে রস্য উ কারান্ত উপসর্গ অর্থ কি? মিস যেগুলো রস্যুকার কারণ তো হ্যাঁ বলো, হচ্ছে বলো। রস্যইকার দিয়ে যেসব মিস যেগুলো উপসর্গ। রস্যুকার অন্তর থাকবে সেগুলোই হচ্ছে রস্যু কারান্ত। হ্যাঁ, যেই উপসর্গগুলোর শেষে রস্য উকার থাকবে সেই উপসর্গগুলো হচ্ছে রস্য উকারান্ত উপসর্গ। ঠিক আছে? যেমন অনু, অনু শব্দটার শেষে কোন কার আছে? রস্য উকার। সুতরাং রস্যইকার। এটা হবে একটা রস্য উকারান্ত উপসর্গ। তো আমরা কি ইকারান্ত এবং উকারান্ত এই দুই রকমের উপসর্গের বিষয়টা বুঝেছি? জি মিস। আচ্ছা, এইবার আমরা বাকি অংশে যাই। বোর্ড দেখতে পাচ্ছ? জি মিস দেখতে পারি। মিস। লক্ষ্য করো। মিস একটু অন্ধকার আচ্ছা আমি বড় বড় করে লিখছি, তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। দেখো ইকারান্ত উপসর্গ কি? ওকে মিস। কারান্ত উপসর্গ কি বলেছিলাম আমরা? ইকারান্ত উপসর্গের একটা উদাহরণ অভি। মিস হ্যাঁ, অভি, অভি হচ্ছে উপসর্গ। উপসর্গ কোনটুকু? অভি। এবং এখানে কোন কারটা আছে? রস্যই কার। রস্যইকার। তোমরা বোর্ডের লেখা কি দেখতে পাচ্ছ?
জি মিস মিস। জি দেখতেছি। মিস। দেখো তাহলে ই কারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতু আছে। ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল, ক্রিয়ার মূলকে বলে ধাতু। তো ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতু আছে যেখানে মূর্ধন্য স হবে। যেমন অভি এই উপসর্গটার সাথে যুক্ত হবে শেক, এটি একটি ধাতু। যেহেতু ই কারান্ত উপসর্গ আছে সুতরাং এই শেক বানানটিতে কোন স হবে? দন্তস্ব। এরে বললো দন্তস্ব। মিস বইয়ে মূর্ধন্য স হবে। মূর্ধন্য স হবে। মূর্ধন্য স হবে। আমি তো এতক্ষণ ধরে সেটাই বোঝাচ্ছি। দেখো ই কারান্ত আর উ কারান্ত দুইটা তো ব্যাপার, একটা একটা করে বোঝো। এই যে রস্যই কারান্ত উপসর্গ, এইরকম একটা উপসর্গ হচ্ছে অভি, এটুকু তো বুঝেছো যে অভি শেষ হয়েছে এই যে রস্যইকার দিয়ে, সুতরাং রস্যইকারান্ত উপসর্গ হচ্ছে অভি। অভির পরে একটা ধাতু বসেছে সেটা হচ্ছে শেক। তো রস্যইকারান্ত উপসর্গের পর কিছু ধাতু আছে যাতে মূর্ধন্য স হয়, এই জন্য শেক এখানে আমরা বসিয়েছি মূর্ধন্য স। সমান সমান কোন শব্দটা তৈরি হলো? অভিষেক। আমরা বুঝেছি অভিষেক শব্দটাতে কেন মূর্ধন্য স এসেছে। এখনো জি মিস। যদি না বুঝে থাকো তাহলে বলো। মিস বুঝেছি। বুঝেছি, খুব ভালো। তাহলে আমরা এই যে একটা অভিষেক সেটা পেলাম। আবার আরেকটা উদাহরণ দেখো। আরেকটা এই যে এবার উ কারান্ত দিয়ে করি। ই কারান্ত দিয়ে তো দেখলাম, এবারে রস্য উ কারান্ত উপসর্গ। রস্য উ কারান্ত উপসর্গ দিয়ে একটা অনুষ্ঠান বলি, সেটা একটা শব্দ বলি, সেটা হচ্ছে ধরো অনু। মিস সুক্ত। হ্যাঁ সুক্তও হবে, অনুটা নিলাম আমরা। তো অনু এটা একটা উপসর্গ। অনু উপসর্গটা শেষ হয়েছে কোন কার দিয়ে? রস্যৌকার। রস্যকার। এই যে রস্যৌকার, তাহলে এটা রস্যৌকারান্ত উপসর্গ, ঠিক তো? জি মিস। এরপরে জি। আমরা বসাবো সঙ্গ। এক মিনিট, এই যে সঙ্গ। তো আমাদের নিয়মের ক্ষেত্রে কি বলা আছে? বলা আছে রস্যকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। সুতরাং এই যে দন্ত সটা ছিল এটা কি হয়ে যাবে? কোন স হয়ে যাবে? এটা মূর্ধন্য স হবে। মূর্ধন্য স। এই যে দন্ত স ছিল এটা হয়ে গেল মূর্ধন্য স। অনুসঙ্গ, এই অনু একটা উপসর্গ। আমরা বুঝেছি 4 নম্বর নিয়মটা। সবাই একটু বলো। জি মিস। জি মিস। তাহলে আমরা কি দেখলাম? রস্যই কারান্ত এবং রস্যকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, ঠিক আছে? সেটার উদাহরণ আমরা দেখলাম। উদাহরণগুলো তোমরা সবাই মনে রাখবে। অনুসঙ্গ, এখানে আছে অনু। অভিষেক, এখানে আছে অভি। অধিষ্ঠান, তারপরে সুষুপ্ত, এগুলো সবই হচ্ছে এই নিয়মের উদাহরণ। এবারে আমরা পরের নিয়মে চলে যাই। দেখো, যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গের পূর্বে মূর্ধন্য স হয়। কোন শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে? কোন শব্দের ক্ষেত্রে? তৎসম তৎসম শব্দ। শব্দ। তৎসম শব্দ। তো তৎসম শব্দের ক্ষেত্রে কি হবে? যখন যুক্ত বর্ণ গঠন হবে তখন ট বর্গের পূর্বে মূর্ধন্য স হবে।
আমি একটু তোমাদেরকে বোর্ডে দেখাই, তাহলে আরো সহজে তোমরা বুঝতে পারবে। এই দেখো, ট বর্গের বর্ণ। ট বর্গের বর্ণ কোনগুলো আমাকে বলো দেখি একজন। ট বর্গ ট বলো। ঠ ড ঢ ঠ নিয়। ঠ ড ঢ। নিও না বাবা, এই দেখো, ট ঠ ড ঢ। দেখা যাচ্ছে? দাঁড়াও, একজন ওয়েটিং এ আছে, আমি একটু নিয়ে নেই, একটু অপেক্ষা করো। হ্যাঁ, কি বলছিলাম? ট বর্গের বর্ণগুলো কি? ট ঠ ড ঢ এবং মূর্ধন্য ন। দেখা যাচ্ছে সবগুলো? এই দেখো, ট বর্গের ট বর্গের বর্ণ হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য। আমি তোমাদের বারবার বলেছি কিন্তু যে বর্গগুলো মনে রাখতে হবে। ক থেকে ম পর্যন্ত একটু বলে দিই। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ আছে। এই 25টি বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে। তোমরা সেই বর্গের কি বলে বর্ণগুলো খুব ভালোভাবে মনে রাখবে, না হলে এই সূত্রগুলো তোমাদের মনে থাকবে না। ঠিক আছে? আমি ব্যাকরণ বই খুললেই তোমরা পাবে এই বর্গগুলো। তো আমরা এখনকার সূত্রটা বলি। দেখো, তৎসম শব্দের ক্ষেত্রে যখন যুক্ত ব্যঞ্জন গঠিত হবে, তখন ট বর্গের পূর্বে, মানে এই বর্ণগুলোর পূর্বে কি হবে? মূর্ধন্য স হবে। যেমন প্রথম উদাহরণটা আছে অনিষ্ট। কি আছে শব্দটা? অনিষ্ট। এখানে মূর্ধন্য স। দেখো যুক্ত ব্যঞ্জন কোথায়? এই যে যুক্ত ব্যঞ্জন কিভাবে গঠিত হয়েছে? মূর্ধন্য স আর ট, এভাবেই তো সংযুক্ত হয়েছে যুক্ত ব্যঞ্জনটা, নাকি? এটুকু তো বুঝেছো? জি মিস। আচ্ছা, এই যে অনিষ্ট শব্দটায় যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে এই মূর্ধন্য স আর ট। তো কেন মূর্ধন্য সটা বসলো এখানে? কেন বসলো? কারণ ট বর্গের বর্ণের আগে অবশ্যই মূর্ধন্য স বসবে তৎসম শব্দে। তৎসম শব্দে যুক্ত ব্যঞ্জন গঠনের জন্য এই ট বর্গীয় বর্ণের আগে অবশ্যই মূর্ধন্য স বসবে। বুঝেছি? বুঝিনি? জি মিস, বুঝেছি। আচ্ছা, আরেকটা শব্দ দেখাই। দেখো, চেষ্টা। এই যে চেষ্টা শব্দটা, এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত। এখানে যুক্ত ব্যঞ্জন কোথায় বলো? কি কি মিলে যুক্ত ব্যঞ্জন হয়েছে বলো? মূর্ধন্য স এবং ট। হ্যাঁ, মূর্ধন্য স এবং ট। কেন মূর্ধন্য স বসলো এই যুক্ত ব্যঞ্জনে? কারণ এই যে ট, এই ট মিস এখানে হ্যাঁ বলো বলো বলো। মিস তৎসম যুক্তপূর্ণ গঠন ত আছে, তার জন্য এখানে ট বর্গের পূর্বে ধন্য স হবে। হ্যাঁ, ভেরি গুড। এই জন্য ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য স হবে। আরেকটা উদাহরণ দেখি। আমরা যত উদাহরণ দেখব তত ভালোভাবে বুঝতে পারব। যেমন এই দেখো, প্রতিষ্ঠা। এখানে যুক্ত ব্যঞ্জন কি কি মিলে গঠিত হয়েছে এই শব্দটাতে বলো? মিস মূর্ধন্য স ও ঠ। মূর্ধন্য স এবং ঠ। কেন এখানে মূর্ধন্য স বসলো? কেন বসলো বলো, একটু ভেবে বলো। মিস এখানে ট কারণ তার জন্য ট বর্গে ঠ আছে। হ্যাঁ, এখানে ঠ আছে। ঠ
কোন বর্গের বর্ণ? ট বর্গের না? মিস ট ট ট বর্গের। বর্গের। হ্যাঁ, যেহেতু ট বর্গের একটা বর্ণ হচ্ছে ঠ, তাই তার আগে যুক্ত ব্যঞ্জন যখন হচ্ছে তখন অবশ্যই মূর্ধন্য ষ বসবে। আমরা কি বুঝেছি এই নিয়মটা সবাই? মিস বুঝেছি। জি মিস। না বুঝলে কিন্তু বলতে হবে, না বুঝলে আমি আবার বোঝাবো। আচ্ছা, তো আমরা মিস এই নিয়মটা বুঝলাম। এবারে পরবর্তী নিয়মে যাই। দেখো, এই যে 5 নম্বর নিয়মটা আমরা এখন করলাম, এই শব্দগুলোর বানান তোমাদের এখন এই যে নিয়মটা বুঝেছো, নিয়মের সাথে মিলিয়ে মিলিয়ে শব্দগুলো তোমাদের এখন খুব সহজে মনে থাকবে এবং একটু তো পড়তে হবে, পড়লেই দেখবে তোমাদের শেখা হয়ে গেছে। শব্দগুলো কি কি? অনিষ্ট, অষ্টম, আড়ষ্ট, উচ্ছিষ্ট, উপদেষ্টা, কষ্ট, চেষ্টা। এখানে সবখানে আছে ট, ট এর আগে মূর্ধন্য ষ হয়েছে। এরপরে কি আছে? গোষ্ঠী, প্রতিষ্ঠা, ভূমিষ্ঠ, শ্রেষ্ঠ, সুষ্ঠু। এখানে কোন বর্ণের আগে বসেছে মূর্ধন্য ষ? মিস ঠ বনের আগে। ঠ এর আগে। ঠ হচ্ছে একটি ট বর্গের বর্ণ। তাহলে 5 নাম্বারটা আমরা বুঝলাম। এইবারে আমরা যাব 6 নাম্বারে। দেখো, যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম, অতৎসম সকল শব্দে, মানে এখানে তৎসম না বিদেশি না অতৎসম কিছু দেখার দরকার নেই, সব ধরনের শব্দে যুক্ত ব্যঞ্জন গঠনে ত বর্গের পূর্বে দন্তস্ব হয়। কোন বর্গের পূর্বে? বলো দেখি। ত বর্গের পূর্বে। ত বর্গের পূর্বে। ত বর্গের বর্ণগুলো কি কি বলো একজন? মিস অ থ ধ দহ নিয়। নিও কেন বারবার বলছে রে সবাই? আবার বলো মনে করে। এই দেখো, ত, মিস ত থ দ দহ। ত, থ, দ, ধ, দন্ত ন। এগুলো হচ্ছে এই 5টা কি দন্তন্য। ত বর্গের বর্ণ। মিস ত বর্গের উপসর্গ। এই উপসর্গ নয়, এগুলো ত বর্গের বর্ণ। ত বর্গের বর্ণ। ঠিক আছে? ত, থ, দ, ধ, ন এগুলো হচ্ছে ত বর্গের বর্ণ। তো এই যে ত বর্গের বর্ণের পূর্বে যখন যুক্ত ব্যঞ্জন গঠিত হবে, ত বর্গের বর্ণের সাথে যখন কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হবে, তখন এই বর্ণগুলোর আগে যদি স আসে সেটা অবশ্যই দন্ত স হবে। কিরকম দেখো, ওস্তাদ, ওস্তাদ। এখানে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কিভাবে? স আর ত, এভাবে না? সাহিত্য। স এ ত। এখন এই ত কোন বর্গের বর্ণ? ত বর্গের, তাই তো? ত বর্গের বর্ণ। হ্যাঁ, সুতরাং জি মিস। ত বর্গের বর্ণের আগে দন্ত স হয়। আবার দেখো আরেকটা শব্দ দেখি, সেটা হচ্ছে স্থান। স্থান, এখানে যুক্ত ব্যঞ্জন হয়েছে কিভাবে? স এবং থ, তাই তো? এভাবে হয়েছে না যুক্ত ব্যঞ্জনটা? জি মিস। হ্যাঁ, এখন এই থ কোন বর্গের বর্ণ? থ কোথায় আছে? ত বর্গের। এটা ত ত বর্গের। বর্গের বর্ণ। হ্যাঁ, তাহলে ত বর্গের বর্ণের আগে যদি স মানে স আসে যুক্ত ব্যঞ্জন হিসেবে, তখন কোন স হবে? দন্ত স। দন্তস্ব। 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 আচ্ছা, তো এরপরের নিয়মটা কি দেখো, যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল শব্দে চ বর্গের পূর্বে তালব্য স হয়। চ বর্গের পূর্বে কি হবে? তাহলে স হবে। তালব্য স হবে। চ, ছ, জ, ঝ, ইয়। দেখো, এটা এখন তোমার সবগুলোই বুঝে যাবে। যেমন দেখো, এই যে আশ্চর্য, আশ্চর্য, এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে তালব্য স প্লাস চ। চ কোন বর্গের বর্ণ? মিস চ বর্গের। ট বর্গের। হ্যাঁ, আবার দেখো আরেকটা শব্দ দেখো, নিশ্ছিদ্র।
এখানে যুক্ত ব্যঞ্জন কিভাবে হয়েছে? তালব্য স প্লাস ছ। ছ কোন Plus বর্গের ছ। ধ্বনি? এই ছটা কোন বর্গের মিস ধ্বনি বলো? ছ বর্গের। চ বর্গের। সুতরাং এই যে চ বর্গের ধ্বনির আগে যখন স আসবে তখন সেটা কোন স হবে? তালিবাস ছ। তালব্য শ। তালব্য স, এভাবে বলবো তালব্য স। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসের সময় শেষ। তো আমরা এখন অ্যাটেন্ডেন্স দিব। ঠিক আছে? সবাই খুব ঝটপট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। চ্যাট বক্সটা ওপেন আছে, সবাই ঝটপট অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ঠিক আছে? নিয়মগুলো বাসায় পড়বে, যেটা আমি বলছি নিয়মগুলো সবাই বাসায় পড়বে, যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে বুঝে বুঝে পড়বে। দেখবে নিয়মগুলো খুব সহজ, খুব সহজেই মনে থাকবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আগামী ক্লাসে আমাকে জানাবে। ঠিক আছে? আমি মেসেঞ্জার গ্রুপে তোমাদেরকে বর্গের যে বর্ণগুলো আছে সেগুলোর একটা ছবি তোমাদের দেবো, ওটা দেখে দেখে তোমরা শিখবে। আমি বোধহয় আগেও দিয়েছিলাম, আবার দেব, শিখবে ওটা। কারণ বর্গের বর্ণগুলো যদি না জানা থাকে নিয়মগুলো একদম মাথায় থাকবে না। ঠিক আছে? সবাই শিখবে এবং মেসেঞ্জারে লক্ষ্য করবে আমি কি দিচ্ছি। সবাইকে অ্যাটেন্ডেন্স ওকে দিয়ে। মিস। আচ্ছা, তো সবাইকে অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ করেছো নাকি কেউ বাকি আছো? নো মিস, এখনো বাকি আছে অনেকে। ঠিক আছে, দিয়ে ফেলো। আজকে যে নিয়মগুলো পড়লাম আমরা, মূর্ধন্য স বানানের নিয়ম, মানে কোন বানানে মূর্ধন্য স হবে, কোন বানানে দন্ত স হবে, কোন বানানে তালব্য স হবে, এই যে নিয়মগুলো পড়লাম আমরা, সবাই কি বুঝতে পেরেছি নিয়মগুলো? জি মিস, বুঝতে জি পেরেছি। মিস। আচ্ছা, যতই বোঝো বাসায় যদি না করো এবং না যদি চর্চা করো তাহলে মনে থাকবে না। তো আমি বলবো প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলবে। আজকে যা পড়ালাম সেগুলো ভালোভাবে বাসায় পড়বে, দেখবে অনেক মানে তাড়াতাড়ি পড়াটা হয়ে গেছে। পড়া যদি জমিয়ে রাখো তখন দেখবে পড়া কঠিন লাগছে। তো আজকে খুব ভালোভাবে যতটুকু পড়িয়েছি খুব ভালো করে বাসায় আবার পড়বে। তো অ্যাটেন্ডেন্স আমি মনে হচ্ছে শেষ। কেউ বাকি আছো? বাকি থাকলে একটু কথা মিস বলো। কিছু জন এখনো দিচ্ছে। না, কেউ দিচ্ছে না এখন। কেউ বাকি থাকলে একটু কথা বলো। আমাদের ক্লাসের টাইম তো প্রায় শেষ, কেটে যেতে পারে। কেউ বাকি থাকলে কথা বলো যে আমি বাকি আছি। আচ্ছা, কেউ বাকি নেই। জি মিস দিস। জি মিস দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো মেয়েরা, তোমাদের সাথে ক্লাস করে খুব মিস ভালো লাগলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। মিস আসসালাম। আমি কথা শেষ আসসালামু করিনি, দাঁড়াও, কথা শেষ করিনি এখনো। তো তোমাদের সবার সাথে ক্লাস করে ভালো লাগলো, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছো। তো সকলে ভালো থাকবে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। তো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মিস আপনিও ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম মিস, আল্লাহ হাফেজ। মিস আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।